আসসালামু আলাইকুম সবাইকে। আশা মেতে স্বাগতম। আমি আসমাউল হোসেন, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে পড়াশোনা করছি। আজকে আমি তোমাদেরকে আইসিটি 3 অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টা পড়াবো। প্রথমে আছে সংখ্যা পদ্ধতি। তো চলো আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং ডিটেলসে এগুলো আলোচনা করব। তো দেখো এখানে কি সংখ্যা পদ্ধতি লেখা আছে। সংখ্যা পদ্ধতির এটা সংজ্ঞা হচ্ছে যে কোনো কিছু গণনা, ডিজিট, অঙ্ক বা সাংখ্যিক প্রতীক ব্যবহার করে সংখ্যার মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কারণ আমরা শিখবো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতিকে ব্যবহৃত চিহ্ন ও অঙ্কগুলোর স্থানিক মান, চিহ্ন ও অঙ্কগুলোর চিহ্ন বা অঙ্কগুলোর স্থানিক মান থাকা বা না থাকার ভিত্তিতে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, ইংরেজিতে হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। 2 নম্বর হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, পজিশনাল নাম্বার সিস্টেম। তো এখন আমরা শিখবো অস্থানিক সংখ্যা পদ্ধতি এবং স্থানিক সংখ্যা পদ্ধতি কোনগুলা, সেগুলো আমরা এখন উদাহরণগুলো দেখবো, তাহলে আমরা বুঝতে পারবো। তো এখন আমরা সংখ্যা পদ্ধতি দেখবো যে কি সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি কোনগুলো দেখো, যেগুলো চিহ্ন বা অঙ্কের স্থানিক মান নেই, যেগুলো চিহ্ন বা অঙ্কের স্থানিক মান নেই সেগুলো কোনগুলো, একটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স, আর একটা হচ্ছে রোমান, একটা টালি। এই চিহ্নগুলোর কি স্থানিক মান নেই, যেমন কি দেখো রোমান চিহ্ন কোনগুলো, যে এগুলো রোমান চিহ্ন না, এর রোমান চিহ্নের কি স্থানিক কোনো মান আছে? এর কোনো স্থানিক মান নাই, বুঝছো? তার জন্য কি এগুলো কি অস্থানিক সংখ্যা পদ্ধতি। টালি, টালি যারা কি বোঝায় এগুলা, যে টালি না, এটা টালি, এগুলোর কি কোনো, এগুলোর কোনো স্থানিক মান নেই, তার জন্য এগুলো হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত কোনো চিহ্ন বা অঙ্কের স্থানিক মান থাকে না, তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে এই যে অস্থানিক সংখ্যা পদ্ধতি এই তিনটা, তো এগুলো এমসিকিউতে আছে যে নিজের কোনগুলা অস্থানিক সংখ্যা পদ্ধতি। বুঝছো? এখন আমরা দেখবো স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি কোনগুলা দেখো, ডেসিমেল বা দশমিক, ইংরেজিতে ডেসিমেল, বাংলাতে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলো হচ্ছে কি স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি কেন দেখো, স্থানিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতিটি অঙ্কের স্থানিক মান থাকে, প্রতিটি অঙ্কের স্থানিক মান থাকে, তার জন্য এটাকে বলছে স্থানিক সংখ্যা পদ্ধতি। মনে করো আমি যদি এখানে লিখি 730, তাহলে এটা একটা দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা কি একটা, প্রতিটা অঙ্কের কি স্থানিক মান আছে, এটা কি হচ্ছে 0 × 1 লিখি আমরা স্থানিক মান, 3 × 10, এটা একক, এটা দশক, এটা শতক, প্রতিটা অঙ্কের স্থানিক মান আছে, তার জন্য কি এগুলো হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। তো এগুলো অপশনে থাকে নিচে কোনটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, নিচে কোনটা অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো এখন আমরা রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট কাকে বলে, হচ্ছে যে কোনো সংখ্যার পূর্ণ অংশ ও ভগ্নাংশের মধ্যকার বিভাজনকারী পয়েন্টটা হলো রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট এর বাম পাশের অঙ্কগুলো সংখ্যাটির পূর্ণ অংশ এবং ডান পাশের অঙ্কগুলো ভগ্নাংশ গঠন করে। তাহলে কি দেখো, এটা একটা সংখ্যা লিখেছি 247.74, তাহলে যে এই দশমিক সংখ্যাটাকে বলছে রেডিক্স পয়েন্ট, আইসিটির ভাষায় এটাকে রেডিক্স পয়েন্ট বলছে। তাহলে কি রেডিক্স পয়েন্টের ডান পাশ, বাম পাশের অঙ্কগুলো কি, এটা যে পূর্ণ অঙ্ক, পূর্ণ সংখ্যা, আর এটা কি যে দশমিক সংখ্যাটা কি বলবো এখানে ভগ্নাংশ। দশমিকের পরে, দশমিকের আগের অংশটা হচ্ছে পূর্ণ অংশ এবং দশমিকের পরের অংশটা হচ্ছে ভগ্নাংশ, এবং এই যে পয়েন্টটাকে আমরা বলি রেডিক্স পয়েন্ট। বুঝছো? তো এখানে এমসিকিউতে থাকে চিহ্ন দেওয়া থাকে, যে এই চিহ্নটার নাম কি, এমসিকিউতে অপশন দেওয়া থাকে, সেটা হবে রেডিক্স পয়েন্ট। তো আমরা এখন দেখবো যে ভিত্তি, ভিত্তির ইংরেজি কি বেস। কোনো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হবে তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। আমরা কয়টা সংখ্যা পদ্ধতি পড়েছি, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4টা পড়েছি এখানে না। একটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো ডেসিমেল কত, ডেসিমেল হচ্ছে এখানে দেখো, মনে করে এখানে 0 থেকে 9 পর্যন্ত লিখেছি, 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত লিখেছি অঙ্ক, ঠিক আছে? এখানে কয়টা অঙ্ক আছে বলো,
10টা আছে না, 0 থেকে 9 পর্যন্ত যদি গুণ 1 2 3 4 5 6 7 8 9 10টা, এখানে 10টা আছে, তার জন্য কি এটা বেজ কত এখানে বা ভিত্তি কত এখানে 10, তার জন্য এটা কি ডেসিমেল, বুঝছো? এটার নাম কি? তাহলে এটা কত হবে? ডেসিমেল। বেজ কত বা ভিত্তি কত এখানে 10। বাইনারি, বাই বাই মানে হচ্ছে 2, তা বাইনারি, তাহলে দুইটা সংখ্যা থাকবে, কত থাকবে? দুইটা সংখ্যা কত? 0 আর 1, বুঝছো? বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা। আমরা যে কম্পিউটারে লিখি ABCD বা 1 2 3 4 যে অঙ্কগুলো হিসাব করি বা যে কোনো কিছু আমরা কিবোর্ডে লিখি, এই কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। তুমি যেটা লিখবা ওই কম্পিউটার ওটাকে কনভার্ট করে বাইনারি দিয়ে 0 আর 1-এ নিয়ে যাবে, 0 আর 1-এ হিসাব করবে সবকিছু। এটা হচ্ছে কম্পিউটারের ভাষা, হচ্ছে বাইনারি। তবে আমরা যদি 10 লিখি, 20 লিখি, 100 লিখি, 5000 লিখি, এই সংখ্যাটা কম্পিউটারে 0 আর 1-এ কনভার্ট করে কম্পিউটার হিসাব করবে। তো এটা হচ্ছে কম্পিউটারের ভাষা, বাইনারি। বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা। বাইনারি ডিজিট কয়টা? 2টা। বাই মানে 2, দুইটা সংখ্যা দুটো কত হবে? 0 আর 1। তাহলে এটা কত? এটা হচ্ছে বাইনারি। ভিত্তি কত? 2, বুঝছো? দেখো এখানে এখানে লিখেছি 0 থেকে কত পর্যন্ত লিখি? 7। তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে কি 8টা আছে না? তাহলে কি সংখ্যা মোট মৌলিক সংখ্যা কয়টা? 8টা। তার জন্য আর কি ভিত্তি কত হবে? 8। তাহলে যা 8 ভিত্তি তাকে কি বলে? অক্টাল। তাহলে কি এটা কি অক্টাল? আচ্ছা, এটা দেখো হেক্সাডেসিমাল। 0 থেকে 9 পর্যন্ত আছে, এখানে কি 10টা আর এখানে যে 3টা, ABCDEF 6টা, 10টা আর 6টা কি 16টা। তাহলে কি 16 কি মৌলিক সংখ্যা কয়টা আছে? তাহলে এখানে 16টা আছে। তার জন্য কি এখানে ভিত্তি কত? 16। তাহলে কি বলে এটাকে? হেক্সাডেসিমাল। হেক্সা মানে 6 আর ডেসিমাল মানে 10, 6 আর 10 কত? 16। হেক্সাডেসিমাল মানে কি 16। এর ভিত্তি কত বা বেজ কত? 16, বুঝছো? দেখো 0 থেকে 9 পর্যন্ত লিখছি, তাই না? তারপরে কত? এখানে কত? 10। 10 লিখবো না? এখানে কি 11, এখানে 12, 13, 14, 15, বুঝছো? এই যে হেক্সাডেসিমাল লাগে এই 10 সংখ্যাটাকে কি লেখা হয়? এ লেখা হয়। 11 সংখ্যাকে কি লেখা হয়? বি লেখা হয়। 12কে সি লেখা হয়। 13কে ডি লেখা হয়। 14কে ই লেখা হয়। 15কে এফ লেখা হয় হেক্সাডেসিমেলে। এই 10কে এ লিখবো আমরা, এবং এই যে 15কে এফ। তাহলে এই যে সংখ্যাগুলোকে কোন কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তোমরা এটা মনে রাখবা। কি 9 সর্বোচ্চ কি 9 পর্যন্ত যাবে, 9 পর 10 থেকে শুরু হবে, এবং 10 থেকে এ থেকে শুরু হবে, মানে 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, এখান থেকে কি 15 পর্যন্ত যাবে, 15 থেকে এফ পর্যন্ত, 15 সমান এফ, 15কে আমরা এফ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তো আমরা এটা এখন দেখলাম। এখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবো। সংখ্যা পদ্ধতির রূপান্তর, এখানে 3টা পদ্ধতি আছে, মানে 3টা ধাপ আছে। কি আমরা 3টা ধাপ দেখো, আমরা 3টা কাজ করবো এখানে। ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যাবো, মানে কোন একটা সংখ্যার দশমিকে দেওয়া আছে, দশমিক থেকে অন্য যে কোনো, আর দশমিক ছাড়া আর কি কি আছে, দশমিক থেকে অক্টালে যাব, দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাব, দশমিক থেকে বাইনারিতে যাব। এটা একটা নিয়ম। আর একটা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমেল আসবো, মানে কি এখন কি অক্টাল থেকে ডেসিমেল আসবো, বাইনারি থেকে ডেসিমেল আসবো, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আসবো। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ডেসিমেল ব্যতীত অন্য যে কোনো দুইটি সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর। ডেসিমেল ব্যতীত কি আছে? অক্টাল আছে, বাইনারি আছে, হেক্সাডেসিমেল আছে। তাহলে কি বাইনারি থেকে অক্টালে কিভাবে যাবো, অথবা অক্টাল থেকে বাইনারিতে কিভাবে আসবো, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কিভাবে যাবো, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে আসবো? এই যে পারস্পরিক রূপান্তর, মানে ডেসিমেল ব্যতীত অন্য যে কোনো দুটি সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর দেখবো। তাহলে এই 3টা আমরা দেখবো। তো প্রথমে আমরা কি দেখবো? ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করবো, আমরা সেটা এখন দেখবো। তো আমরা এখন ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তো এখানে একটা অঙ্ক নিয়েছি, দেখো যে 26.625। এই যে এখানে কি 10 দিয়েছি না, এখানে 10 লেখানো মানে হচ্ছে এর সংখ্যাটা কোন পদ্ধতি, মানে কোন বেজে আছে? দশমিক বেজে আছে। বেজ কত? 10 না? তাহলে কি বলে এটাকে ইংরেজিতে? ডেসিমেল। বাংলাতে কি বলে? দশমিক। তাহলে ডেসিমেল
যে ডেসিমেলে দেওয়া আছে, ডেসিমেল থেকে আমরা কি, আমি কি এখানে হেডলাইন কি দিয়েছি, ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাব। তো এখানে কি বলেছে, ডেসিমেল থেকে টু বেজ সংখ্যা রূপান্তর, মানে কি ভিত্তি দুই, মানে কি কার ভিত্তি দুই, বাইনারি সংখ্যা। তাহলে কি আমরা কি যাচ্ছি দশমিক থেকে বাইনারিতে, বাইনারি বেজ কত দুই, তাহলে টু বেজ সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে এখানে কি দেখো, আমরা এর আগে কি করলাম, যে এটাকে কি বলে, এটাকে বলে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের মানে কি, রেডিক্স পয়েন্টের আগের সংখ্যাটা কি বলে, পূর্ণাংশ। এটা হচ্ছে পূর্ণাংশ। আর কি বললাম এর আগে, এটা হচ্ছে পূর্ণাংশ। আর এটা কি দশমিকের পরে বা রেডিক্স পয়েন্ট। এটাকে কি বলছে, এই পয়েন্টটাকে কি বলি আমরা, দশমিক বা রেডিক্স পয়েন্ট। আইসিটি তে এটাকে রেডিক্স পয়েন্ট বলে। আর এটা হচ্ছে দশমিক অংশ, তাই না, দশমিক অংশ বা ভগ্নাংশ। এটা হচ্ছে পূর্ণাংশ, এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা দশমিক সংখ্যা থেকে অন্য যে কোনো সংখ্যা রূপান্তর করা কি করতে হবে, আমরা যে বেজে যাব, মানে যে সংখ্যার যে ভিত্তিতে প্রকাশ করবো, মনে করো দশমিক থেকে আমরা দুই বেজে যাব, মানে কি এটাকে পূর্ণ অংশকে দুই দ্বারা ভাগ দিব। এই যে এটা হচ্ছে পূর্ণ অংশ, এটা হচ্ছে ভগ্নাংশ। এই যে দশমিক থেকে আমরা কি যাচ্ছি, দুই বেজে যাচ্ছি, দুই বেজ, দুই বেজ দ্বারা, দুই যে বেজে যাব ওই বেজ দ্বারা পূর্ণ অংশকে ভাগ দিতে হবে এবং ভগ্নাংশকে গুণ দিতে হবে। এখন দেখো তোমরা এই অঙ্কটা দেখলে বুঝতে পারবে, আমি করে দিচ্ছি। দেখো ভাগ কিভাবে দেব, এই 26 লিখবো, 26 কে দুই দ্বারা ভাগ দেবো, ঠিক আছে। কারণ আমরা কি কোন বেজে যাচ্ছি, দুই বেজে যাচ্ছি, মানে দুই ভিত্তি, বেজ, বেজের বাংলা কত, ভিত্তি। তাহলে কি যে বেজে যাব ওই বেজ দ্বারা কি ভাগ দিব, বুঝছো। 26 কে পূর্ণ অংশকে ভাগ দিব, এটা পূর্ণ অংশ না, এটা হচ্ছে পূর্ণ অংশ, এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে পূর্ণ অংশকে বেজ দ্বারা ভাগ দিব। তাহলে 26 কে দুই দ্বারা ভাগ দিলে কত যাবে, 13 দুগুণা 26। তাহলে এখানে কি লিখবো, ভাগফলটা লিখবো এখানে যে 13, ঠিক আছে। আমি কি এখানে কি ভাগশেষ আছে, 13 দুগুণা 26 হয়ে গেছে, ভাগশেষ 0। তো ভাগশেষটা এইভাবে লিখতে হবে, এখানে লিখতে হবে ভাগশেষ, এখানে লিখবো ভাগফল, এখানে একটা দাগ দিয়ে এখানে লিখবো ভাগশেষ, ঠিক আছে। আবার কি 13 কে দুই দ্বারা ভাগ দিব, 13 কে দুই দ্বারা ভাগ দিলে কত হবে, 6 দুগুণা 12, 7 দুগুণা 14, 7 দ্বারা তো যাবে না, 6 দ্বারা ভাগ যাবে, 6 দুগুণা 12 হয়, এই 6 দ্বারা ভাগফল কত, 6 লিখলাম, ভাগশেষ আছে না, 6 দুগুণা 12 হয়, ভাগশেষ কত, 1, ভাগশেষ হচ্ছে 1, একটা এখানে লিখবো, বুঝছো। আবার দেখো 6 কে 2 দ্বারা ভাগ দেবো, 3 দুগুণা 6, এখানে কি ভাগফলটা লিখতে হবে 3, 3 দুগুণা 6, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে এখানে 0, তো এখানে 0 লিখতে হবে ভাগশেষ। আবার 3 কে 2 দ্বারা ভাগ দেবো, 3 এক 2 একে 2, 2 দুগুণা 4, তাহলে কত যাবে, একবার যাবে। তাহলে এখানে কত হবে ভাগফল 1, 2 একে 2 একবার যাবে, তাহলে 2 একে 2, ভাগশেষ কত থাকে, ভাগশেষ হচ্ছে 1, ঠিক আছে। আবার দেখো 2 কে কি কি যায়, 2 কে 1 দ্বারা ভাগ দিলে, 2 কে 1 কে 2 দ্বারা ভাগ দিলে, যে এটা 1 না, 1 কে 2 দ্বারা ভাগ দেবো, ভাগ 1 কে 2 দ্বারা ভাগ যাবে কি না, ভাগ যাবে, তাহলে কত লিখতে হবে এখানে 0, বুঝছো। ভাগ না গেলে কি এখানে 0, আর এই একটা এখানে চলে আসবে এভাবে, বুঝছো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এটা হচ্ছে পূর্ণাংশ, এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের আগের অংশটাকে বলে পূর্ণাংশ, রেডিক্স পয়েন্টের পরের অংশটাকে বলে ভগ্নাংশ। এখন দেখো এই দশমিক থেকে যখন অন্য যে কোনো ভিত্তিতে যাব, মনে করো দুই ভিত্তি, 8 অক্টালে যাব বা হেক্সাডেসিমাল যাব, যে ভিত্তিতে যাব ওই ভিত্তি দ্বারা দশমিকের মানে দশমিক সংখ্যার পূর্ণাংশকে ভাগ দিতে হবে। তাহলে আমরা এখন দুই বেজে যাচ্ছি, তাহলে কি এই পূর্ণাংশকে 2 দ্বারা ভাগ দিব, ঠিক আছে। 26 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়, 13 দুগুণা 26, 13 দুগুণা 26, তাহলে ভাগফল কত পেলাম 13, ভাগফলটা এই যে এখানে লিখবো। আর ভাগশেষ কি আছে এখানে, ভাগশেষ নাই, ভাগশেষ নাই, তাহলে 0, 0টা এখানে লিখতে হবে, দাগ দিয়ে এই যে 0, বুঝছো। আবার 13 কে আমি 2 দ্বারা ভাগ দেবো, 6 দুগুণা 12, তাহলে ভাগফলটা কত এখানে 6, আর ভাগশেষ কত, 6 দুগুণা 12 হয়, ভাগশেষ 1 থাকে, তাই না, একটা আবার এখানে লিখতে হবে। আবার 6 কে 3 দ্বারা ভাগ দেবো, মানে 6 কে 2 দ্বারা ভাগ দেবো, কত ভাগফল কত পাবো, 3 দুগুণা 6, এখানে ভাগশেষ 0, ঠিক আছে। আবার কি 3 কে 2 দ্বারা ভাগ দিলে কত, 2 কে 2, ভাগশেষ 1, যে ভাগফল এখন 1 কে 2 দ্বারা ভাগ যায় না, তাহলে কত এখানে 0, আর একটা এখানে চলে আসবে, বুঝছো। আর এটা লিখতে হবে কিভাবে বলো, আচ্ছা, বুঝছো, উপর থেকে নিচে যাবে। এটা হচ্ছে এম এস
LSB, এটাকে কি বলে, সব থেকে নিচের অংশটাকে এটা কি বলে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর হচ্ছে এটা হচ্ছে উপরেরটাকে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। বুঝছো? তাই এখানে লিখতে হবে, যখন লিখবা তখন এই 26। এখন আমরা কি, এখন পূর্ণ অংশটা করলাম, এখন আমরা দশমিক অংশটাকে কিভাবে বেস টু এ রূপান্তর করবো সেটা এখন দেখবো। তাহলে কি দশমিক অংশ বা ভগ্নাংশ কি আছে এখানে, দশমিক যে রেডিক্স পয়েন্টটাকে 0.625, ঠিক আছে। যখন পূর্ণ অংশকে নিয়ে যাবো তখন কি বেস দ্বারা ভাগ দিব এবং ভগ্নাংশকে বেস দ্বারা গুণ দিব। দেখেন বেস কত আছে 2, তাহলে কি এই যে 625 কে কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। 625 কে 2 দ্বারা গুণ করলে কত পাবো আমরা, 1250। বুঝছো? দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল এখানে, 3টা না, তাহলে দশমিকটা কোথায় বসবে, এই যে এখানে। বুঝছো? দশমিকের পরে 3টা। আবার দেখো আমরা গুণ দিব কোন কোন অংশটাকে, দশমিক অংশটাকে গুণ দেবো, মানে দশমিকের পরের অংশটাকে গুণ দেবো। এখানে আবার দশমিক কত আছে 250, দশমিক যে 250, আবার 250 কে 2 দ্বারা গুণ দিতে হবে। 250 কে 2 দ্বারা গুণ দিলে কত পাবো আমরা, 0.500। বুঝছো? দশমিকের পরে 3টা সংখ্যা, এখানে কি দশমিকের পরে 3টা সংখ্যা। আবার দশমিকের পরে কি আছে, 500, 500 কে আবার 2 দ্বারা গুণ দেবো। বুঝছো? 500 কে 2 দ্বারা গুণ দিলে কত হয়, 1000 হয়। আর দেখো দশমিকের পরে এখানে কয়টা সংখ্যা ছিল, 2টা না 3টা, তাহলে কি দশমিকটা কোথায় বসবে, এই যে এখানে দশমিকের পরে 3টা থাকবে। বুঝছো? এখন দেখো দশমিকের পরে সবগুলো 0 0 হয়েছে না, দশমিকের পরে যতক্ষণ না সবগুলো 0 0 হবে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ দিতেই থাকবো, গুণ দিতেই থাকবো, ঠিক আছে। আমি কিছু দশমিকের পরে সবগুলো ডিজিটই কি 0 হয়ে গেছে, তার জন্য কি এখন আমার আর 0 কে তো আর গুণ দেওয়া লাগবে না। নাকি এখন দশমিক অংশটা কোন অংশটা গ্রহণ করবো আমরা, এই দশমিকের রেডিক্স পয়েন্টের আগের অংশটাকে আমরা গ্রহণ করবো, এই যে। বুঝছো? তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখো, এই 26 কি ছিল, 26.625। তাহলে এই 26-এর জন্য কি লাগবে, যে 1 0 1 0, ঠিক আছে। দেখো দেখো কারণ কি এটা হচ্ছে, যখন আমরা পূর্ণাংশ বের করেছি তখন আমরা নিচ থেকে লিখেছি, এবং দশমিক অংশ আমরা কি উপর থেকে লিখবো, যে 1 0 1, এটা হচ্ছে কি বেস 2, বেস বাইনারিতে ক্রস করুন। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা কি 2 পেজে নিয়ে গেছি, এখন আমরা যদি এই সংখ্যাটাকে 8 পেজ মানে অক্টালে নিয়ে যাব। বুঝছো? তো এখন আমরা আবার এই সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। অক্টাল, অক্টাল সংখ্যায় রূপান্তর। অক্টালের বেজ কত, অক্টালের বেজ হচ্ছে 8, ঠিক আছে। তাহলে আমরা কি করব, পূর্ণ অংশটাকে 8 দ্বারা ভাগ করব এবং ভগ্নাংশটাকে 8 দ্বারা গুণ করব। এখানে পূর্ণ অংশ কত, এখানে 26, 26। বুঝছো? মানে কি 26 কে অক্টাল, অক্টালের বেজ কত 8, তাহলে 8 দ্বারা কি ভাগ করবো, 8 দ্বারা এই যে ভাগ। বুঝছো? তাহলে 26 কে 8 দ্বারা ভাগ দিলে কত হয়, 3 8 24, আর 4 8 32, 32 তো 4 দ্বারা তো ভাগ যাবে না, কত দ্বারা ভাগ যাবে, তাহলে কত 3 নিতে হবে, 3 8 24, তাহলে এখানে কত 3 8 24, ভাগফল কত 3, তাই না, 3 ভাগফল 3, 3 8 24, তাহলে এখানে ছিল 26, 3 8 হয় 24, ভাগশেষ কত 2, তাহলে ভাগশেষটা এখানে লিখতে হবে। বুঝছো? আবার দেখো, আবার এই যে 8 দ্বারা 3 কে ভাগ দেবো, 8 দ্বারা 3 কে কি ভাগ যায়, যায় না, ছোট হয়ে গেছে। তখন কত হবে এখানে, যখন ভাগ যাবে না তখন এখানে হবে 0, আবার আর এটা হবে ভাগশেষ হয়ে যাবে। বুঝছো? ভাগশেষটা এই যে এখানে 3টা এখানে হয়ে যাবে। বুঝছো? তাহলে আমরা পূর্ণ অংশটা পেলাম। এখন আমরা কি দশমিক বা ভগ্নাংশটা লেখন কত ছিল, 625, 625 কে কি দ্বারা গুণ করতে হবে, বেজ দ্বারা গুণ করতে হবে। বেজ কত হয় অক্টালের, অক্টালের বেজ হচ্ছে 8, 8 দ্বারা গুণ করবো। 625 কে 8 দ্বারা গুণ করলে কত হয়, তো তোমরা এটা ক্যালকুলেটরে গুণ দাও।
6 to 5 কে আমরা যদি 8 দ্বারা গুণ দিই তাহলে কত হবে 5000। দেখো দশমিকটা কোথায় বসবে, দশমিকের পরে এখানে কয়টা সংখ্যা ছিল, তিনটা না, তার জন্য এখানে কি দশমিকের পরে তিনটা সংখ্যা থাকবে, দশমিকটা এখানে বসবে, দশমিকের পরে এখানে কয়টা দেখো তিনটা, দশমিকের পরে সবগুলো সংখ্যাই জিরো হয়ে গেছে, তাহলে কি এখন আমাদেরকে গুণ দিতে হবে না। এখানে যদি এমন আসতো যে এখানে গুণ দেওয়ার পর এখানে 5 পেয়েছো আর এখানে কি আবার সামথিং কিছু আছে, মনে করো 1 2 বা 3 2 এরকম আছে, মানে আবার ওটাকে কি দশমিক পরের অংশটাকে আবার 8 দ্বারা গুণ দিতে হতো, সেম ভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত জিরো না পাবো দশমিকের পরে সবগুলো, ততক্ষণ পর্যন্ত আমরা গুণ দিতে পারবো, বুঝছো। তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা 26.625 আছে, দশমিক আছে, দশমিক থেকে অক্টালে যাবো, তাহলে কত পেয়েছি, যে লিখতে হবে কি থেকে, নিচ থেকে লিখতে হবে 3 2 দশমিক কত হয়েছে 5, দশমিকের আগের অংশটা আমরা নিব, এটা হচ্ছে কি অক্টালে। আর সেম ভাবে আমরা যদি এটাকে কি শিখলাম, এটা থেকে আমরা বাইনারি দেখেছি, মানে বেস 2 এ গেছি, মানে অক্টালে দেখালাম, মানে এটাকে আমরা হেক্সাডেসিমেলে যাব, বুঝছো। মানে হেক্সাডেসিমেলে যদি যাই তাহলে কি হবে দেখো, এটাকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করবো। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি বা বেজ কত 16, তার জন্য তাই না, 16 দ্বারা পূর্ণ অংশটাকে আমরা কি 16 দ্বারা ভাগ দিব এবং ভগ্ন অংশটাকে 16 দ্বারা গুণ দিব। এখানে পূর্ণ অংশ কত, এই দশমিক, এই যে রেডিক্স পয়েন্টের আগের অংশটা হচ্ছে পূর্ণ অংশ, রেডিক্স পয়েন্টের পরের অংশটা হচ্ছে ভগ্ন অংশ। তো পূর্ণ অংশটাকে কি ভিত্তি বা বেস দ্বারা ভাগ দিতে হবে, মানে যে সংখ্যা রূপান্তর করব, মানে যে ভিত্তিতে রূপান্তর করব ওই ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। এখানে ভিত্তি কত, কোন সংখ্যা রূপান্তর করছি, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি বা বেজ কত 16, তাহলে এখানে কি 16 দ্বারা ভাগ করতে হবে পূর্ণ অংশটাকে, তাহলে পূর্ণ অংশ কত 26, এই 26 কে আমরা 16 দ্বারা ভাগ করব, 26 কে 16 দ্বারা ভাগ দিলে কত যে হবে, সর্বোচ্চ একবার যাবে তাই না, ভাগফল সর্বোচ্চ একবার ভাগ যাবে, 16 কে 16, 16 দুনা 32, 32 তো বেশি হয়ে যায়, একবার যাবে, ভাগফল কত হবে এখানে, তাহলে একবার যাচ্ছে, ভাগফল 1, ভাগফল হচ্ছে 1, ঠিক আছে। ভাগশেষ কত বলো, ভাগশেষ তাহলে কি 16 কে 16 কত থাকে, তাহলে 26 থেকে 16 বাদ দিলে কত 10, ভাগশেষটা এখানে লিখতে হবে যে ভাগশেষ 10, বুঝছো। আবার এই যে 1 কে কি 16 দ্বারা ভাগ দেবো, 1 কে কি 16 দ্বারা ভাগ যায়, ভাগ যায় না, কারণ কি ভাগফলটা কত হবে, ভাগফলটা হবে 0 আর ভাগশেষটা কত হবে এখানে 1, 1টা এখানে চলে আসবে, বুঝছো ভাগশেষটা। দেখো আমরা তো পূর্ণ অংশটা দেখলাম, এখন আমরা কি ভগ্ন অংশটা দেখবো, ভগ্ন অংশ কত আছে 0.625, এই 6 to 5 কে কত দ্বারা গুণ দিতে হবে, গুণ দিতে হবে, পূর্ণ অংশকে ভাগ দিয়েছি এবং কি ভগ্নাংশকে গুণ দিতে হবে, ভগ্ন 16 দ্বারা গুণ দিতে হবে, তো 6 to 5 কে 16 দ্বারা গুণ করলে কত হয়, 10,000, বুঝছো। 6 to 5 এটা লিখবা, এই 6 to 5 কে 16 দ্বারা গুণ দিবা, 10,000 হয়। এখন দেখো এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল, তিনটা না, তো দশমিকটা কোথায় হবে, এই যে এখানে, ঠিক আছে। আর আমরা দশমিকের আগের অংশটা কি নিব, তাই না, রূপান্তর করার সময় দশমিকের আগের অংশটা গ্রহণ করতে হবে। তাহলে আমরা এখন কি লিখতে পারি, 26.625 বেস 10 থেকে আমরা কি যাচ্ছি হেক্সাডেসিমেলে, মান কত 1, তো এখানে কি 1, আর 10 এর জন্য আমরা হেক্সাডেসিমেলে কত লিখতাম, 9 পর্যন্ত যেতাম, তারপর 10 হয়ে গেলে কি লিখতাম, 10 এর জন্য এ লিখতাম, তাহলে এই 10 এর জন্য কত লিখবো আমরা, এই 10 এর জন্য কত লিখবো, এখানে যদি 11 হতো কি লিখতাম বি, 12 হতো সি লিখতাম, 13 হতো ডি লিখতাম, 14 ই লিখতাম, 15 সমান আমরা এফ লিখতাম, বুঝছো হেক্সাডেসিমেলে। তাহলে হেক্সাডেসিমেলে 10 সমান আমরা কত লিখি, এ লিখি, তাহলে 1 এ, তাহলে এটা নিচ থেকে লিখতে হয়, প্রথমে 1 লিখবো, তারপরে 10 সমান কি এ, রেডিক্স পয়েন্ট কত এখানে আবার কি 10 না, 10 সমান আমরা কি লিখবো এ, বুঝছো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
তো আমরা কি শিখলাম, ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যায় কি রূপান্তর কিভাবে করতে পারি। এখন দেখো আমরা যদি আরো সংখ্যা রূপান্তর করি, মনে করো এখানে 6 দিয়ে দিলাম, এখানে যদি 6 দিয়ে দিতাম, 6 সংখ্যা রূপান্তর করো, তাহলে আমরা কি করতাম, 6 দ্বারা এই অংশটাকে এখানে 6 দ্বারা ভাগ দিতাম, এখানে 6 দ্বারা ভাগ দিতাম, আর এখানে কি করতাম, 6 দ্বারা গুণ করতাম, বুঝছো? এভাবে এখানে যদি 5 দিত, যে এই সংখ্যাটাকে 5 সংখ্যায় রূপান্তর করো, তাহলে কি আবার 5 দ্বারা এখানে কি করতাম, ভাগ করতাম, এই অংশটাকে অন্য অংশটাকে 5 দ্বারা ভাগ করতাম, এবং দশমিক অংশটাকে 5 দ্বারা গুণ করতাম। এখানে যদি 4 দিত, তাহলে 4 দ্বারা কি ভাগ করতাম পূর্ণ অংশটাকে, এবং দশমিক অংশটাকে 4 দ্বারা গুণ করতাম। সেম একই নিয়মে এগুলো আমরা করতে পারি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যায় কিভাবে আমরা যেতে পারি, সেটা আমি বুঝতে পেরেছি। এখন আমরা 2 নম্বর নিয়মটা দেখবো।